আসসালামু আলাইকুম সবাইকে ফিজিক্সের সহজ অ্যানালাইসিসে সবাইকে অনেক স্বাগতম। ডেফিনেটলি তুমি তোমার পড়ার সময় যখন ফিজিক্সগুলো পড়তেছো বাম পাশে এই টপিকগুলো রাখবা এবং এগুলো ধরে ধরে হচ্ছে প্র্যাকটিস করবা। আমরা অলরেডি তোমাদের কাছে এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা কিন্তু তোমাদের যে টেলিগ্রামে আছে আমরা কিন্তু তোমাদের ঠিক বিকাল 4:30টায় দিয়ে দিছিলাম। তোমরা জানি যে সন্ধ্যা থেকে বা হচ্ছে বিকাল থেকে পড়া স্টার্ট করো এবং পড়ার পাশাপাশি বাম পাশে হচ্ছে এটা রেখে দিবা। আমরা আইসিডির ক্ষেত্রে দিছিলাম, তোমাদের অনেকের অ্যারে পড়ে যাও নাই, বাট আমাদের কিন্তু ওইটা 4 স্টার টপিকের মাঝখানে অ্যারেটা ছিল। সেমভাবে তোমাদের ফিজিক্সের টপিকটা অ্যানালাইজ করে দিছি, এখানে যে সকল টপিক আছে পড়ে যাবা, যে অধ্যায়টা ধরতেছো এই টপিকগুলো পড়ে যাবা। শুধু সিকিউ না, এমসিকিউ তো কাজে যাবে আসবে। সামনের এক্সামগুলোর জন্য সব কিছু হচ্ছে এই চ্যানেল থেকে আসবে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর হচ্ছে তোমার যে টেলিগ্রামটা আছে সেখানে যুক্ত থাকবা। আমি জাস্ট তোমাকে এটা আগে ফার্স্টে বলে দিই, এখনই কমেন্টে যাও, কমেন্টে গেলে এমনিই হচ্ছে পেয়ে যাবা। দেখো এই যে 4:30 সময় অলরেডি আমরা দিয়ে দিছিলাম এটা, ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে আমার কলেজে একটা অনুষ্ঠান চলতেছে, প্রতিষ্ঠা বার্ষিকী, এখন অনুষ্ঠান চলে। আমি জাস্ট মাঝখান থেকে এইটা গ্যাপ নিয়ে এসে চলে আসলাম তোমাদের জন্য আর কি এইটা বুঝাই দেওয়ার জন্য। তারপরে আগে তোমাদের এটা বুঝাই নি, তারপর হচ্ছে বাদ বাকি কাজে যাব। ওকে, সো এই হচ্ছে মেইনলি কথা। তো ডেফিনেটলি যুক্ত থাকবা, এই হচ্ছে মেইনলি কথা। অনেকে বলছে ভাই হোয়াটসঅ্যাপের কেসে হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করতে পারো না, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে কমেন্ট করা যায় না। এখানে যেরকম তোমাদের প্রবলেম হইলে আমরা কমেন্টে দেখতে পারি, এই জায়গাগুলো আমরা দেখতে পারি যে কী তোমরা চাচ্ছ আর কি। ওকে, ডেফিনেটলি সব কথা শেষ। যারা হচ্ছে পড়তে চাও জাস্ট যাও, অনেক ডিটেলে লেখা আছে, র্যান্ডমলি লেখা না, এটা অনেক ডিটেলে লেখা আছে, তো নিজেরাও বুঝতে পারবা। যদি কেউ মনে করো যে ভাই আপনি একটু বুঝাই দেন, জাস্ট আমি একটু ওভারঅল লেখান একটা মানে ওভারঅল ঢু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওভারঅল একটা ঢু বলতে পারো। ভৌত জগৎ পরিমাপ থেকে সিকিউ কার্যত আসে না, যদি আসে বা যদি এমসিকিউ টাইপের আসে বলতে পারো এটা হচ্ছে তোমাদের রৈখিক আর হচ্ছে বৃত্তাকার স্কেলের পাঠের কিছু ত্রুটি আসে, ত্রুটির ম্যাথগুলো আসে, ঠিক আছে। ত্রুটির ম্যাথের পার্টগুলো করবা স্ফেরোমিটারের সাহায্যে। গোলকীয় তলের বক্রতলের ব্যাসার্ধ যেটা, এটা আসলে প্র্যাকটিক্যালের মধ্যে পড়ে যায়। মাত্রা সমীকরণের সমতা এটা একটু ইউজুয়ালি কম আসে। এইগুলো তোমার মেইনলি হচ্ছে মাঝে মধ্যে গতে দিয়ে দেয় অন্যান্য টেস্টে, বাট এটা কিন্তু এখন পর্যন্ত বোর্ডে আসে নাই। আমি সমীকরণগুলো এখানে লিখে দিছি যে কোন কোন সমীকরণ তোমার লাগবে, প্রতিটা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সমীকরণ লিখে দিছি। মানে এটা টাইপ অফ একটা সূত্রের শিট, টাইপ অফ একটা অ্যানালাইসিস শিট। সো তোমাদের পছন্দ হলে অবশ্যই জানাবা, ডেফিনেটলি আমি এগুলো পরবর্তীতে খেয়াল রাখবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমাকে বলা হয় এখান থেকে কোনো একটা ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে ত্রুটিটা মাস্ট হচ্ছে করবে, এবং এটা কিন্তু আমরা স্টার সবচেয়ে বেশি দিছি। পয়েন্ট কিছু দিয়ে দিছি আমি অলরেডি এখানে। এবার আসো ভেক্টরের কেসে, যেটা তোমাকে পড়তে হবে। আমি একটু ওভারঅল তোমাদের চ্যাপ্টার অ্যানালাইসিস করে দিই, চ্যাপ্টারটা একটু ফার্স্টে বোঝো। তোমাদের এই জায়গায় যেই লিস্টিং দেয়া আছে, এইখানে লিস্টিংয়ে দেখো গতিবিদ্যা আমি এখানে দিছি, বাট এখানে আসছে 30টা সিকিউ। তোমাদের কাছে মনে হবে গতিবিদ্যা ইম্পর্টেন্ট না, এটা কিন্তু তোমার ওভারঅল 16 সাল পর্যন্ত অ্যানালাইজ করে কয়টা আসছে সেটা বলছি। ঘটনা হচ্ছে গতিবিদ্যা কিন্তু ছিলই না তোমাদের ফুল সিলেবাসে, এই জন্য গতিবিদ্যা থেকে আসেনি। বাট যখন ফুল সিলেবাস ছিল তখন গতিবিদ্যা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। আমি লাস্টে লিখে দিছি যে তোমাকে কোনগুলো হচ্ছে আগে পড়তে হবে। ওকে, লাস্টে কি করতে হবে, লাস্টে হচ্ছে কোনগুলো তোমাকে আগে পড়তে হবে এটা লিখে দিছি। আমি জাস্ট একটু তোমাদের ওভারঅল যাই। এই যে দেখো, এই যে 2, 3, 4, 5, ঠিক আছে, 10 এটা পড়তে পারো। এরপরে তুমি 8, 6, 7 এগুলোর মধ্যে একটা মোটামুটি পড়তে পারো। এগুলো থেকে মোটামুটি বেশি প্রশ্ন আসে তোমাদের, আমি আগেও আজকে সাজেশন ক্লাসে বলছিলাম এটা আর কি। সো ওইভাবে তুমি আসলে যাইতে পারো। সো এইটা এক তো থেকে প্রশ্ন আসে না, 2 এর ক্ষেত্রে আসো। নদী নৌকা সম্পর্কিত সমস্যা, ন্যূনতম সময় কখন, ন্যূনতম দূরত্ব কখন, লব্ধি বেগ কোনটা কীরকম হবে, এই ব্যাপারটা হতে চলে আসে। এরপরে দেখো ভেক্টর ক্যালকুলাস রিলেটেড যে জায়গাগুলো আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, সলিনয়েডাল হবে কি হবে না, বা হচ্ছে কার্ল কখন অঘূর্ণনশীল কখন ঘূর্ণনশীল। কার্ল 0 মানে তো আমরা জানি হচ্ছে অঘূর্ণনশীল, তাই না। সো ওই ব্যাপারটা হচ্ছে আসে, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, এই টাইপের কথাগুলো আসে। বিশেষ করে তোমাদের ডাইভারজেন্স থেকে অনেক বেশি আসে। ডাইভারজেন্স, ফ্লাক্স কি ধনাত্মক নাকি ঋণাত্মক, এই টাইপের প্রশ্ন দিয়ে মেইনলি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর হচ্ছে ওই যে ম্যাট্রিক্সের ম্যাথগুলো করতে হয়। ভেক্টরের ক্রস ও ডট গুণন, যেটা 3টা ভেক্টরের সমতল থাকার শর্ত। 3টা ভেক্টরের সমতল থাকার শর্ত হচ্ছে ওই যে কোনটা আসবে আমাদের কাছে, ট্রিপল প্রোডাক্ট আসবে আর কি। একটা ক্রস করতে হয়, তারপর ডট প্রোডাক্ট করতে হয়। যদি 0 আসে বুঝবো হচ্ছে সমতলে আছে। আপেক্ষিক বেগ এবং হচ্ছে বৃষ্টি ছাতা, বায়ু প্রবাহের কোণ, অর্থাৎ কত অ্যাঙ্গেলে ধরতে হবে, কত জোরে দৌড়াইতে হবে। তারপরে তোমার হচ্ছে আপেক্ষিক বেগ, একটা সাপেক্ষে আরেকটা কি পরিমাণ হবে, এটা গঘয়ে মিলায় দেয় আর কি। এরপর হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি, যেটা ভেক্টর দেয় লব্ধি বের করতে বলে। লব্ধির জন্য আমরা জানি একটা সূত্র আছে, এই যে √p²q² সূত্রটা। আর হচ্ছে কোনটা, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে নির্ণয় করা। আর হচ্ছে কোনটা, সামান্তরিকের ক্ষেত্রফল এবং হচ্ছে লম্ব অভিক্ষেপ গণনা। এগুলো পুরোটা হচ্ছে ক্রস প্রোডাক্টের সাথে যাবে। সামান্তরিকের ক্ষেত্রফল ক্রস প্রোডাক্ট দিয়ে করব, লম্ব অভিক্ষেপ যেটা এটা হচ্ছে ডট প্রোডাক্ট দিয়ে আমি আসলে করব, ঠিক আছে। ক্রস প্রোডাক্ট মানে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট থেকে এই হচ্ছে মেইনলি বিষয়গুলো আসে। সূত্রগুলো লিখে দিছি যে কোনটা কোনটা সূত্র, সলিনয়েডাল কখন হবে, অঘূর্ণনশীল কখন হবে, এরকম কথাবার্তা। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসও দিয়ে দিছি যেগুলো তোমার কাজে লাগবে। এবার হচ্ছে গতিবিদ্যার কেসে গুরুত্বপূর্ণ টপিক। দেখো গতিবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, দেখো আমি কিন্তু এখানে এমনভাবে করছি 3 সবার আগে ইম্পর্টেন্ট, এরপরেরটা। কথা হচ্ছে কোনটা, প্রাসের আনুভূমিক এবং উলম্ব সরণ, সর্বাধিক উচ্চতা, বিচরণকাল, আনুভূমিক পাল্লা, মানে কত দূরে গেছে ওই আর এর মান বের করা, এইচ কতটুকু হাইটে গেছে, কত অ্যাঙ্গেলে ফেলছি,
কত অ্যাঙ্গেলে ফেলে সবচেয়ে বেশি দূরে যাবে, 45 ডিগ্রি, ঠিক আছে, এই রকম কথাগুলা। তারপর তোমার সর্বাধিক উচ্চতা, এই বিষয়গুলো তোমার হচ্ছে কি এখানে মেইনলি আসে। ওকে, সো এইখানে যতগুলো সূত্র আছে সব পড়বা, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মোটামুটি গ ঘ হয়েই যায় আর কি। ওকে, আচ্ছা এবার দেখো প্রাসের বাস্তবিক প্রয়োগ, যেমন দেয়াল বা গোলপোস্ট পার হওয়া, ক্যাচ ধরা বা নির্দিষ্ট গর্তে পড়ার শর্ত। অর্থাৎ তোমাদের আসলে বলা হয় যে এই জায়গায় একটা হচ্ছে টাওয়ার আছে, এই টাওয়ারটাকে ধরো আমি এখান থেকে ফেললাম, এই টাওয়ারটাকে পার হইতে পারবে কিনা, এই টাইপের ম্যাথ করার জন্য তোমাদের একটু কমপ্লেক্স অ্যাপ্রোচ আছে, বাট একটা সূত্র আছে ওয়াই এবং এক্সের, ওয়াই এক্স এবং থিটা দিয়ে একটা সূত্র আছে, ঠিক আছে, ওয়াই এক্স এবং হচ্ছে থিটা দিয়ে একটা সূত্র আছে, এই সূত্রটা পড়বা। ওইটা ডিরেক্টলি না, ওই ইয়ার সূত্র, তোমার প্যারাবোলার সূত্র, প্যারাবোলার ইকুয়েশন। সো ওইটা যদি করতে পারো তুমি, ওইটা করলে না এগুলো ইজি হয়ে যায়, রাদার ওই আবার এক্স বের করো ওয়াই বের করো এমনি করার সাথে। সো ওই সূত্রটা ডেফিনেটলি পড়বা। এবার আসে হচ্ছে বৃত্তাকার পথে কৌণিক ও রৈখিক গতি সম্পর্ক। এটা মেইনলি হচ্ছে ওই যে কোনটা তোমার ভি ইকুয়াল টু আর ওমেগা যেটা আছে না, যে রৈখিক বেগ এটা, কৌণিক বেগ এটা, কনভার্সন এটা, এই এতটুকুই। এই হচ্ছে মেইনলি ডেফিনেটলি পড়বা। কেন্দ্রমুখী ত্বরণটা ভি স্কোয়ার বাই আর, এটা বের করা শিখতে হবে তোমাকে। গতিবিদ্যার লেখচিত্র, এই যে এটা হচ্ছে আসে যে লেখচিত্র দিয়ে দেয় তোমাকে, বেগ সময় গ্রাফ দেয়, ওইটা যদি ক্ষেত্রফল বের করি তাইলে অতিক্রান্ত দূরত্ব, ওইটা যদি ঢাল বের করি তাইলেই ত্বরণ। তার মানে এই যে গ্রাফ থেকে কিভাবে ঢাল বের করবা, কিভাবে ক্ষেত্রফল বের করবা, কিভাবে তুমি অতিক্রান্ত দূরত্ব, এগুলো হচ্ছে মেইনলি তোমাকে বের করতে হবে, ঠিক আছে। সো এখানে চিত্র থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রাসের অধিবৃত্তাকার গতিপথ। এখন অধিবৃত্ত কেন লিখছি ভাই, এটা তো পরাবৃত্ত ছিল, তোমাদের বইয়ে প্যারাবোলার বাংলা দিছে অধিবৃত্ত, ভুল যেটা অলরেডি, বাট ওই হিসাবে দিছে আর কি, তোমরা বুঝতে হবে। প্রক্ষেপণ করে চিত্র দিবে, সেখান থেকে বিভিন্ন ওই আর এইচ এগুলো বের করতে হবে, ঠিক আছে। কণার বৃত্তাকার গতি এবং হচ্ছে রৈখিক বেগের গতির যেটা থাকবে সেগুলোর হচ্ছে দিকটা হচ্ছে তোমাকে দেখতে হবে। আচ্ছা এবার এই যে ইকুয়েশনগুলো, এগুলো হচ্ছে আমি দিয়ে দিছি তোমাদের এখানে, গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে দিছি। এবার আসলে নিউটনের বলবিদ্যার কেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ, গাড়ি বা মোটর বাইকের নিরাপদ বেগ, যে কত অ্যাঙ্গেল ব্যাংকিং করলে এই গতিতে সে উল্টায় যাবে না, কত বেগে সে গেলে সে হচ্ছে উল্টায় যাবে না, এই কথাগুলো এখানে আসছে। আজকে আমি হচ্ছে কি আমার কলেজের কাছে যে আরটিডিএস স্টুডিওটা, এখানে বসে ক্লাস নিচ্ছে, এই জন্য তোমরা একটু ডিফারেন্ট দেখতেছো আমাকে, হাতে হচ্ছে একটা লাঠি আছে বা পয়েন্টার আছে, এটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এবার আসলে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, এই জায়গাগুলো থেকে তোমার মেইনলি আসে যে সুষম দণ্ডের ক্ষেত্রে কীরকম হবে, চাকতির ক্ষেত্রে কীরকম হবে, সমান্তরাল অক্ষ উপপাদ্য। অর্থাৎ এইটা আছে, এখন বলবে এটা তো মাঝখানে আছে, এটা থেকে এতটুকু দূরত্বে তুমি যখন সমান্তরাল অক্ষ বরাবর যাবা, এই অক্ষ বরাবর তার কতটুকু হবে, কি হবে তোমার জড়তার ভ্রামক। অর্থাৎ জড়তার ভ্রামকের এই কনভার্সনগুলো তোমাকে দেখতে হবে, তারপরে ব্যাংকিং কোণ দেখতে হবে, ঠিক আছে। এরপরে কোনটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বা স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেটা তো বেশিরভাগ সময় অস্থিতিস্থাপকটাই দেয়, স্থিতিস্থাপকটা ইউজুয়ালি কম দেয়। অস্থিতিস্থাপক কোনটা আসলো, লেগে গেল, এরপর তার কমন বেগ কত হবে, এরকম কথা। বা হচ্ছে কি একটা বুলেট গেল, একটা পাখির পেটে ঢুকে গেল, এরপরে সে রয়ে গেল, পাখিটা কতটুকু দূরে চলে যাবে। এটার সাথে আবার অধ্যায় 3 মিক্স করে দেয়, কীভাবে জানো, একটা পাখি তোমার হচ্ছে ডালে বসেছিল, বুলেটটা লাগলো, এরপরে কি তার একটা বেগ হবে না, এই বেগে সে কতটুকু দূরে গিয়ে পড়বে, তাহলে এখানে কি আবার প্রাসের ম্যাথটা চলে আসবে, তাহলে এইখানে ভরবেগও আছে প্রাসের ম্যাথও আছে, এইভাবে মিক্স করতে পারে। তাহলে অধ্যায় 4 পড়ার সময় অধ্যায় 3, এই জন্য আমি তোমাদের বলছি অধ্যায় 3 অধ্যায় 4 একসাথে পড়ার জন্য। টর্ক, কৌণিক ভরবেগ, ঘূর্ণন গতিশক্তি, উলম্ব তলে ঘূর্ণনত সুতার টান। ওই একটা সুতাকে আমরা এইভাবে ঘুরাচ্ছি, তখন যখন তার উলম্ব তলে থাকে সুতার টান নির্ণয় করা, যেটা এটা তোমাকে বের করতে হবে। বা একটা সুতাকে আমি এইভাবে ঘুরাচ্ছি, এইভাবে ঘুরাচ্ছি, তখন তার বাইরে হচ্ছে টান কত হবে। দ্বিতীয় সূত্র এবং কেন্দ্রমুখী বলের প্রয়োগ। দ্বিতীয় সূত্র বলতে কোনটা, তোমার এই যে বল বের করতে বলতে পারে যে আমি এটাকে 5 নিউটন বল দিলাম, এর ত্বরণ কত হবে, এই ত্বরণে সে কতটুকু দূরত্বে যাবে। বা হচ্ছে তোমাকে ঘর্ষণ দিয়ে দিবে যে আমি 5 নিউটন এদিকে দিলাম, ঘর্ষণ এদিকে 1 নিউটন, তাহলে তার ত্বরণটা কত। মানে ওভারঅল ফ্রি বডি ডায়াগ্রাম রিলেটেড যা আসবে সেটা। আর কেন্দ্রমুখী বলের প্রয়োগটা, যে কেন্দ্রমুখী বলে কি পরিমাণ ত্বরণ আমরা পাচ্ছি, এই ব্যাপারগুলো তোমাকে দেখতে হবে। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা এখানে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি তোমাদের যেগুলো লাগে। সো টপিক কিন্তু খুব ছোট ছোট। এবার দেখো গুরুত্বপূর্ণ টপিক কোনটা, কুয়া বা চৌবাচ্চা পানি শূন্যকরণ, পাম্পের ক্ষমতা, কর্মদক্ষতা। বেশিরভাগ আসে হচ্ছে যে একটা কুয়াকে তুমি অর্ধেক করবা, একটা কুয়াকে পানি শূন্য করবা, একটা কুয়াকে 1/3 করবা, একটু এটা ডিটেলসে পড়ে যাবা। তুমি যদি এই কুয়াটা ম্যাথ করতে যাও, তুমি দেখবা কর্মক্ষমতা বের করার জন্য তোমার কাজ বের করতে হচ্ছে, কাজের ম্যাথটা পড়া হয়ে গেছে, সময় দিয়ে তুমি আইডিয়া বের করে ফেলতে পারতেছো। তার মানে তুমি ওইখান থেকে পাম্পের ক্ষমতাও বের করতে পারবা, কর্মদক্ষতাও বের করতে পারবা, ওই একটা ম্যাথের মধ্যে কাজটা সব শেখা হয়ে যায়। সরল দোলক এবং আনত তলে শক্তি নিত্যতা নীতি বা যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা যাতেই তোমার এটা প্রায়ই আসে যে একটা বলকে হচ্ছে আমি এরকম ছুড়ে দিলাম, প্রত্যেকটা মোমেন্টে তার মোট শক্তি সমান থাকবে, প্রত্যেকটা মোমেন্টে মোট শক্তি সমান, এটা প্রমাণ করে দেখানো, এইটা আসে। আরেকটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে জিনিসটা কি, যেভাবে একটা সরল দোলক থাকে, এই পয়েন্টে তার যে শক্তি, মোট শক্তি, এই পয়েন্টে তার মোট শক্তি একই, এই পয়েন্টে তার মোট শক্তি একই, এই পয়েন্টে তার মোট শক্তি একই, এভাবে প্রতিটা পয়েন্টে যে মোট শক্তি এইটা হচ্ছে তোমাকে দেখাই দিতে হয়, ঠিক আছে।
গতিশক্তি বিভব শক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যা, বিশেষ করে গতিশক্তি বিভব শক্তি n গুণ হওয়ার উচ্চতা, যে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, এই ম্যাথটা কিন্তু শর্টকাট দিয়ে করা যায়, বাট সিকিউতে শর্টকাট তোমরা করবা না। স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণে কৃতকাজ স্প্রিং ধ্রুবক নির্ণয় করা, সংকোচন করলাম হাফ কে এক্স স্কোয়ার, এখান থেকে কে এর মানগুলো বের করা, কাজ শক্তি উপাদ বলের দ্বারা বলের বিরুদ্ধে কাজের যেটা থাকে, এফ এস কস থিটা দিয়ে ইউজুয়াল যে সূত্রটা থাকে সেটা হচ্ছে আমাদের এখানে পড়তে হয়, ঠিক আছে। চিত্র দিয়ে কি আসতে পারে, কুয়া খালি করা, সরল দোলকের একটা সূত্র দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর এটা কাজ করতেছে না কেন, এবার আই গেস কাজ করবে, যাই হোক এখানে মেইনলি এখন কেন জানি কাজ করতেছে না, যাই হোক আমরা একটু দেখি এরপরে কি আছে। সো এই হচ্ছে মেইনলি সূত্রগুলো দিয়ে দিচ্ছি। অধ্যায় 6 কেসে চলে আসো, যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল যেটা আমরা আসলে বলি, কি বলা হচ্ছে এটা, মানে কালি কাজ করতেছে না কেন, আমি একটু দেখি দাঁড়ো। এবার ঠিক আছে, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল যেটা, ঠিক আছে। সো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে তার পর্যায়কাল, তার বেগ, উচ্চতা সবগুলো তোমাকে হচ্ছে এখানে দেখতে হবে। এরপরে কি আছে ভাই, মোটাটা একটু কমাই। এরপরে আছে হচ্ছে উচ্চতা গভীরতার সাথে এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, যে অভিকর্ষ ত্বরণ কিভাবে চেঞ্জ হচ্ছে, ঘূর্ণনের সাথে চেঞ্জ হচ্ছে, উচ্চতার সাথে চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারটা। এরপরে কি আছে, মুক্তিবেগ ও কৃত্রিম উপগ্রহের মোট শক্তি ও উপগ্রহের কক্ষপথের বেগ, যেটা যে উপগ্রহে ওই জায়গায় বেগ কেমন হবে, এইটা টাইপ অফ তোমার হচ্ছে এইটাই আসলে, বুঝছো। জাস্ট এখানে √2gr, ওটা √gr, এরকম টাইপের ম্যাথই আসে। মহাকর্ষীয় প্রাবল্য বিভব, লব্ধি প্রাবল্য শূন্য, অর্থাৎ ঠিক দুইটা বস্তু আছে, এর মাঝখানে কোন জায়গায় প্রাবল্য শূন্য হবে, একদম কমন ম্যাথ, এই টাইপের একটা বিষয়। তারপর হচ্ছে কোনটা, কেপলারের সূত্রাবলী, মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কিত মৌলিক হিসাব কম আসে, এটা বিশেষ করে খতে আসে বা গতে ম্যাক্সিমাম আসে। টি² প্রপোর্শনাল টু r³ আসে না, ওটা থেকে মেইনলি আসলে আসে, ঠিক আছে। আচ্ছা এবার আসে হচ্ছে পথে গাঠনিক ধর্ম, যেটা গাঠনিক ধর্মের কেসে আমরা বলি হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্কটা তোমাকে ওভারঅল বের করতে হয়, ঠিক আছে। তোমার এখানে বিক্রি দিতে পারে, পীড়ন দিতে পারে, বা পীড়ন বিক্রি তোমাকে বের করে ইয়াংয়ের গুণাঙ্কটা বের করতে বলে। তারের দৈর্ঘ্য প্রসারণে কৃতকাজ, সেটা হচ্ছে কোনটা, হাফ গুণ এফ গুণ ডেল এক্স দৈর্ঘ্য প্রসারণ। আর যদি একক আয়তনে বলি, হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, এটা হচ্ছে মেইনলি কথা। পয়জন অনুপাত নির্ণয় করা, একটা বস্তু দিবে, বলবে এরকম টান দিছি, টান দেওয়ার পরে সাইডে এতটুকু সরে গেছে, লম্বা এতটুকু হয়ে গেছে, এখন তার পয়জন অনুপাতটা হচ্ছে কত হবে। সো ব্যাস বা ব্যাসার্ধের হ্রাস বৃদ্ধি এবং হচ্ছে আয়তন অপরিবর্তিত থাকার যে শর্ত, সেটা। ওকে, সান্দ্রতা দেখো, সান্দ্রতা প্রান্তবেগ এবং লোহার গোলকের তরলে পতনের সান্দ্রতা গুণাঙ্ক তুলনা। তার মানে তোমার একটা লোহার গোলক যখন তরলে পতন হয়, সেখান থেকে তোমার হচ্ছে কি বের করতে হয়, প্রান্তবেগ বের করতে হয়, সেইখান থেকে তোমাকে সান্দ্রতা গুণাঙ্ক বের করতে হয়, সান্দ্রতাঙ্ক যেটা আমরা বলি, বা সান্দ্র বল যেটা, সেগুলো বের করতে বলতে পারে। পৃষ্ঠটান, স্পর্শকোণ, কৌশিক নলের তরলের উচ্চতা বা অবনমন নির্ণয় করা, বিশেষ করে এটা কৌশিক নলের তরলের উচ্চতার চাইতেও বেশি আসে পৃষ্ঠটান, স্পর্শকোণ, পৃষ্ঠটানটা বেশি আসে। ওকে, সাবানের ওই যে ফ্যানার তলগুলো বলো না, সাবানের ফ্যানার, ওইগুলো দিয়ে মেইনলি আসলে বেশি আসে। এবার আসা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, পর্যাবৃত্ত গতি যদি বলি, যে এইটা সবচেয়ে বেশি আসে হচ্ছে T = 2π√L/g, ঠিক আছে। আমাদের কাছে যেই টাইম পিরিয়ডটা যেটা আছে, ঠিক আছে, আমাদের যে হচ্ছে তোমার কি বলে পর্যায়কাল, যেটা সেই পর্যায়কালটা থেকে বেশি আসে, বিশেষ করে জি এর কারণে পর্যায়কাল চেঞ্জ হচ্ছে। ওই জি কোন কোন কারণে চেঞ্জ হয়, অধ্যায় 6 পড়ে আসে, তো অধ্যায় 6 পড়লে এটা পড়া সহজ। জি ভাই উচ্চতার কারণে চেঞ্জ হচ্ছে, তাহলে ওই জি এর কারণে পর্যায়কাল চেঞ্জ হচ্ছে, এবং পর্যায়কাল কতটুকু সময় হারাবে, কত দ্রুত চলবে, কত ধীরে চলবে, এই জায়গাটা কিন্তু আমরা প্যাচ লেগেছে, এটা কিন্তু প্যাচ লাগানো যাবে না। এইটাই মেইনলি বলা হয়েছে, যে পাহাড় উচ্চতা, সেকেন্ড দোলকের সময় লাভ বা হারানো নির্ণয় করা, দোলক ববের পানি শূন্যকরণ, বব অর্ধেক খালি, দোলনকাল ও বেগের পরিবর্তন। এটা একটু এমসিকিউতে আসে, পাশাপাশি তোমার ধরো দোলক একটা বব আছে, পানি শূন্য করতেছি, তখন কোন সময় অর্ধেক খালি হলে দোলনকাল কেমন হবে, পুরো খালি হলে কি হবে, এখানে ভর কেন্দ্রের টাইপ অফ ম্যাথ আসে। সরল স্পন্দন গতি সম্পন্ন করার যান্ত্রিক শক্তি নিত্যতা ও লেখচিত্র বিশ্লেষণ করা, লেখচিত্র থেকে ওই যে সরল সন্নিহিত স্পন্দন গতি আছে না, তার ইকুয়েশনটাকে বোঝা, ইকুয়েশনটাকে বুঝে সেইখান থেকে পর্যায়কাল বের করা, কম্পাঙ্ক বের করা, তার গ্রাফগুলো কেমন হবে সেইখান থেকে তথ্যগুলো আইডেন্টিফাই করা, মানে ওই গ্রাফটা থেকে কিভাবে তুমি ল্যামডা বের করবা, কিভাবে ওমেগা বের করবা, সেইখান থেকে তোমাকে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, সাম্যাবস্থায় বেগ কত, প্রান্তে ত্বরণ কত, এরকম কিছু প্রশ্ন আসে। মানে তুমি যখন একটা সূত্র পড়তেছো তার সবগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। স্প্রিংয়ের দোলনকাল বের করতে হবে তোমাকে, তুল্য স্প্রিং ধ্রুবক, অর্থাৎ শ্রেণী সমান্তরাল দিলে কীরকম হবে, শ্রেণী সমান্তরাল থেকে কিন্তু আসে। সরল স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ, যেটা যে বললাম সমীকরণ, ওই ডিফারেন্সিয়াল থেকে বেগ বের করা, ত্বরণ বের করা, কম্পাঙ্ক, দশা ধ্রুবক যেটা ইপোক, তাই না, ওই হচ্ছে মানে আদি দশা যেটা আমরা বলি, সেটা হচ্ছে বের করতে বলতে পারে। অধ্যায় 8 গেল। 9 কেসে কি আসে দেখো, বিট সংখ্যা এবং অজানা সুরশলাকার কম্পাঙ্ক, মোম লাগানো এবং ঘষানো, সবচেয়ে বেশি এটা আসে। বিট, ওই যে বলা হয় না, মোম আমি লাগাইছি, মোম দিয়ে ভারী করছি, এরপরে বিট কী হবে, অথবা সেটাকে আমি এরকম ঘষছি, সেটা হালকা করে ফেলছি, সেই অবস্থায় বিট কী হবে, এই হচ্ছে মেইনলি কথা বলা হয়। অগ্রগামী তরঙ্গের সমীকরণ তুলনা করে, এটা সেমভাবে অধ্যায় 8 মতো,
যে একটা সমীকরণ দেয়, সেখান থেকে তুমি কম্পাঙ্ক বের করবা, তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, বেগ এবং দশা পার্থক্য বের করবা। স্থির তরঙ্গের সমীকরণ, লুপের সংখ্যা, নিস্পন্দ সুস্পন্দ বিন্দুর অবস্থান, যে কত তরঙ্গ দৈর্ঘ্য পরপর বা কত দূরত্ব পরপর তোমার সুস্পন্দ বা নিস্পন্দ বিন্দু আসবে। শব্দের তীব্রতা লেভেল, যেটা আমরা বলি আরামদায়ক সীমানা, এবং শব্দের তীব্রতা থেকে মেইনলি আসে যে তীব্রতা এত, এটা কত ডেসিবেল হবে এই সাউন্ডটা, তাই না? এই হচ্ছে আমাদের কাছে এখানে অধ্যায় 9-এর কথা। অধ্যায় 10-এর পার্সপেক্টিভ একটু কথাবার্তা আসি, যে এটা মেইনলি আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, হাইগ্রোমিটার, এটা সবচেয়ে বেশি আসে। একটা জায়গায় বলবে একটা এয়ার কন্ডিশনার আছে, ওই অবস্থায় হচ্ছে এর আপেক্ষিক আর্দ্রতা কত হবে, শিশিরাঙ্ক কত হবে, তারপরে বলে সম্পৃক্ত অবস্থা। এটা মানে মেইন কথা আপেক্ষিক আর্দ্রতার সাথে শিশিরাঙ্কের যে সম্পর্ক, এটা পারফেক্টলি একটু ফিল করে বুঝতে হবে, নাহলে কিন্তু তোমরা প্যাচ লাগাই ফেলবে এটাতে। হ্রদের গভীরতা, বুদবুদে ব্যাস বা আয়তনের পরিবর্তন যেটা থাকবে বয়েলের সূত্র দিয়ে, মানে মেইনলি হচ্ছে এখানে তোমার বয়েলের যে সূত্রটা আছে, বয়েলের সূত্রটা তোমাকে ভালোভাবে হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? বয়েলের সূত্রটা ভালোভাবে তোমাকে হচ্ছে পড়তে হবে। এটা মেইনলি আসলে কি বলে, ওই যে একটা হ্রদের ভিতরে হচ্ছে একটা বেলুন থাকে, ওই বেলুনটা হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠে, ঠিক আছে? ওঠার সময় তার ব্যাসটা বেড়ে যায়। তো এই যে ব্যাস বেড়ে যাচ্ছে বা আয়তন বেড়ে যাচ্ছে, কতটুকু এই হ্রদের গভীরতা, এটা মেইনলি আসে। এ বলা হচ্ছে কোনটা, গ্যাসের গতিতত্ত্ব, গতিশক্তি ও অণুগুলোর মূল গড় বর্গবেগ CRMS-টা বের করতে হয় √3RT/m দিয়ে। এরপরে হচ্ছে গ্যাসের যে সূত্রাবলী, বিশেষ করে বয়েল, চার্লস এবং চাপের সূত্রগুলো, এটা ইউজুয়ালি তোমাদের কেমিস্ট্রি আছে না, কেমিস্ট্রির মতো আর কি বয়েলের সূত্রাবলী যেটা। কেমিস্ট্রি বলতে কি ভাই, কেমিস্ট্রি বলতে হচ্ছে তোমার ওই পিভি, এনআরটি, একদম ওই টাইপের যে বেসিক সূত্রগুলো আসে সেটা ওইখান থেকে লিখলি। গড় মুক্তবোধ প্রতি সেকেন্ডে, এর একটু কম আসে, যে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা তোমাকে হচ্ছে বের করতে বলে, ঠিক আছে? এটা আসলে মেইনলি হচ্ছে কথা নাই। এই হচ্ছে মেইনলি এখানে আমাদের কথা। চিত্র থেকে কি প্রশ্ন আসতে পারে, এটা তোমাদের বললাম যে হ্রদ বা এগুলো থেকে ওভারঅল এখানে প্রশ্ন আসতে পারে। আই হোপ যে অধ্যায়গুলো একসাথে মিলে সিকিউ আসতে পারে 2, 4, 3, 4, এটা মিলে আসতে পারে, 4-এর সাথে 7ও হইতে পারে, কম হয় 8-এর সাথে 6 বা 8-এর সাথে 9, এরকম মিক্স হতে পারে। সো আমার কথা হচ্ছে যদি একসাথেই পড়ো 3 আর 4 পড়বা, 3 আর 4-এ হচ্ছে মিক্স হয় বেশি আর কি। ওকে, সো এই আমি স্টাডি অ্যাপ্রোচগুলো তোমাদের বলে দিছি, যে মেইনলি হচ্ছে কোনটা কীভাবে করবা। 9 আর 1টা লাস্টে পড়তে পারো, 9 যদি কেউ ভালো পারো তাহলে 9 থেকে প্রশ্ন আসবে না এমন না, বাট 9টা টাইপ অফ একটু কম আসে রিসেন্ট টাইমগুলোর পার্সপেক্টিভ, বাট আসতো 8 আর 9 মিলায়, বাট 1 থেকে আসলে প্রশ্ন আসে না তেমন কোনো, ঠিক আছে? আই হোপ তোমাদের জন্য হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। আমি চেষ্টা করছি মোটামুটি যতটুকু আর কি গুছায় দেওয়ার, সেইভাবে আর কি গুলো করে ফেলার। লাইক অল্প সময় হচ্ছে জিনিসগুলো আসলে সাজাইতে হচ্ছে, অনেক সময় লাগে, মেন কথা এটা অল্প সময়ের মাঝখানে। বাট হোপফুলি তোমরা যেটা বলছিলাম ফার্স্ট পেপার যখন আসছো তোমরা ওই সময় দিয়ে দিছি আর কি 4টা 4:30টার মধ্যে অ্যানালিসিসটা। হোপফুলি সেকেন্ড পেপারেও দিয়ে দিব। আইসিডি যেভাবে আসলে অ্যানালাইজ করে দিয়েছিলাম, আর তোমাদের কোনো ডাউট হলে ডেফিনেটলি টেলিগ্রামে হচ্ছে আমাদের আস্ক করো, এবং আমরা কিন্তু কনফিডেন্স বুস্ট এক্সাম নিচ্ছি তোমাদের জন্য। কনফিডেন্স বুস্ট এক্সাম হচ্ছে কি, তোমাদের এক্সামের আগে সহজ প্রশ্ন দিয়ে একটা জাস্ট নিজের ভয়টাকে কাটানো, আর কিছুই না, ঠিক আছে? নিজের ভয়টাকে কাটানোর জন্য কনফিডেন্স বুস্ট এক্সাম, এই হচ্ছে মেইনলি কথা। অনেকে বলছিল ভাই এত সহজ প্রশ্ন আসবে কিনা আইসিডির এই পার্সপেক্টিভে, বা এত সহজ নয়, এটা জাস্ট তোমাদের কনফিডেন্স বুস্টের জন্য। কনফিডেন্স বুস্ট এক্সাম এমন না তোমাকে একদম আমরা ওই টাইপের প্রশ্ন দিচ্ছি, জাস্ট এক্সামের আগে যেন কনফিডেন্স থাকে, কনফিডেন্স থাকলে মাথা খুলে, আর মাথা খুললে এক্সাম হচ্ছে আরও ভালো দিতে পারবা। আই হোপ বুঝতে পারছি তোমাদের। এখন আমি যাবো অনুষ্ঠানে, তোমরা পড়ালেখা করো, কষ্টের জীবন, ঠিক আছে? এইচএসসি 26 ব্যাচ, আমি এইচএসসি 22 ব্যাচ, এবং গতবার বিশ্বকাপে ওই সময় আমার এইচএসসি চলতেছিল ডিসেম্বর মাসে, খুব বেশি বিশ্বকাপ দেখতে পারি নাই, তাও আমার তারপর শর্ট সিলেবাস ছিল আমার, তাহলে তো বুঝোই কত রিল্যাক্সের মধ্যে। আর তোমাদের কত প্রেশার, তোমাদের ফুল সিলেবাস, বুঝতে পারছো তোমাদের কত প্রেশার। বাট হোপফুলি তোমরা যখন আবার এই সাইডে আসবা, এইচএসসি 30 ব্যাচকে যখন গাইডলাইন দিবা, তখন তোমরা আবার এই ক্লাস শেষে অনুষ্ঠানে যাওয়া, আর তোমাদের এইচএসসি 30 ব্যাচ যারা থাকবে তারা পড়ালেখা করবে, ঠিক আছে? বেস্ট অফ লাক, সবাই ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফেজ সবাইকে।